কল্পনা করুন এমন একটা জনজান্ত নরক যেখানে চারিদিকে শুধু মৃত্যুর চিৎকার, বুক ফাটা কান্না আর বারুদের তীব্র গন্ধ। হাজার হাজার তাজা সৈনিক মরণপণ যুদ্ধে সাগরের পানিতে ঝাঁপ দিচ্ছে, আর মুহূর্তের মধ্যে লাশ হয়ে ঢেউয়ের বুকে ভাসছে। অমহা সৈকত, যেখানে প্রতি সেকেন্ডে মানুষের মৃত্যুর পারোয়ানা জারি হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সবচেয়ে বাস্তবসম্মত এই রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমেরিকার সেনাপ্রধান একটি অবিশ্বাস্য, প্রায় অসম্ভব এক অফিসিয়াল আদেশ জারি করলেন। আদেশটি ছিল ফ্রান্সে মেইন ৩৬ মাইলের ভিতরে নিখোঁজ হয়ে যাওয়া মাত্র একজন সাধারণ সৈনিক প্রাইভেট জেমস রায়ানকে খুঁজে বের করে যে কোনো মূল্যে জীবন্ত উদ্ধার করতে হবে। কিন্তু কেন? কারণ রায়ানের বাকি ৩ ভাই এই যুদ্ধে আলাদা আলাদা ফ্রন্টে একই সপ্তাহে ব্যবধানে শহীদ হয়েছেন। মায়ের কোলে যেন শেষ একটি সন্তান অন্তত জীবিত ফিরে যায়। এই চরম মানবিক কারণে আমেরিকার সরকার এই বিশেষ মিশন সাজায়। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষের জীবনের জন্য যেখানে অলরেডি একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, সেখানে ক্যাপ্টেন মিলারের নেতৃত্বাধীন আরও ৮জন দক্ষ এবং জীবিত টেট কমান্ডো সৈনিকদের জীবন কেন বাজি ধরা হলো? ৮জন মানুষের জীবনের মূল্য কি একজন মানুষের চেয়ে কম? এই রুদ্ধশ্বাস আত্মত্যাগী মিশনে যখন ক্যাপ্টেন মিলারের দল একে একে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন তারা কি পারবে শত্রু সেনাদের কামানের মুখ থেকে রায়ানকে ছিনিয়ে আনতে? নাকি এই অদ্ভুত জেদের কারণে সাগরের রক্তে বিলীন হয়ে যাবে আরও ৮টি তাজা প্রাণ? এটা হলো বিশ্ববিখ্যাত ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ সর্বকালের 11টি নমিনেশন পাওয়া ও মাস্টারপিস সেভিং প্রাইভেট রায়ান। আজকে আমি আপনাদের বলবো এই সিনেমার প্রতিটা হাই ভোল্টেজ সিন, প্রতিটা সেকেন্ডের ডিটেলস আর প্রতিটা ইমোশনের রুদ্ধশ্বাস গল্প, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি দৃশ্য বাদ না দিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই রিফাত এক্সপ্লেন পর্দায়। সঙ্গে আছে আমি রিফাত আহমেদ। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ইতিহাসের সবচেয়ে ভয়ানক, রিয়েলিস্টিক ও রক্তভেজা যুদ্ধের সিনেমা, যা দেখে অনেক প্রবীণ আসলে সৈনিকও নিজের চোখে জল ধরে রাখতে পারেননি। চলুন আর এক সেকেন্ডও নষ্ট না করে প্রবেশ করা যাক এই রক্তভেজা ইতিহাসের মূল গভীরে। সিনেমা শুরু হয় একটা অত্যন্ত শান্ত এবং আবেগঘন দৃশ্য দিয়ে। একজন অতি বৃদ্ধ মানুষ, মাথায় সাদা চুল, কাঁপা কাঁপা হাত, তার পরিবার, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে ফ্রান্সের নরম্যান্ডের আমেরিকান সমাধিক্ষেত্রে হেঁটে যাচ্ছেন। চারিদিকে হাজার হাজার ধবধবে সাদা ক্রসের সমাধি, চারপাশে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা আর হাজারো শহীদদের স্মৃতির মিনার। বৃদ্ধ মানুষটি হাঁটতে হাঁটতে হুট করে একটি নির্দিষ্ট সমাধির সামনে এসে থমকে দাঁড়ান। তারপর আর নিজের ভিতরের আজও চেপে রাখা আবেগ ধরে রাখতে পারেন না। হাঁটু গেড়ে মাটির উপর বসে বাচ্চাদের মতন কান্না ভেঙে পড়েন। তার পরিবারের সদস্যরা পেছন থেকে তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বৃদ্ধের চোখ বয়ে জল পড়েই যাচ্ছে। দর্শক তখনও জানে না এই মানুষটাকে, কার কবরের সামনে সে এসে হামা করে কাঁদছে, কেন এত কষ্ট তার চোখে। ক্যামেরার লেন্স যখন বৃদ্ধের চোখে মনে উপর দিয়ে একদম ক্লোজ আপ জমিন করে, ঠিক তখনই আমাদের স্ক্রিনে কাঁপতে কাঁপতে চলে যায় আজ থেকে বহু বছর পিছনে 1944 সালের 6 জুন। সেই অভিশপ্ত সকালে আকাশ মেঘলা, সমুদ্রের উতাল ঢেউ চিরে ধেয়ে আসছে স্টিলের তৈরি বোর্ড। ভিতরে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে শত শত আমেরিকান সৈনিক, সবার চোখে মুখে জ্যান্ত মৃত্যুর ভয়। কেউ কাঁপছে, কেউ ক্রসের লকেট ধরে বাইবেল পড়ে শেষ প্রার্থনা করছে, কেউ বা ভয়ে বোটের ভিতরেই বমি করে দিচ্ছে। এই বোটেরই একদম সামনে দাঁড়িয়ে আছেন আমাদের মূল হিরো ক্যাপ্টেন জন মিলার। তার ডেন হাতটা ট্রমা ও নার্ভাসনে তীব্রভাবে কাঁপছে, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই। তিনি একজন অভিজ্ঞ লিডার। বোটগুলো যখন অমহাবিচারে একদম বালির কাছাকাছি চলে আসে, বোটের সামনে স্টিলের দরজাটা খুলে গেল, আর ঠিক সে আধা সেকেন্ডে ওপারে বাংকারে লুকিয়ে থাকা জার্মানদের দানবে মেশিন গান MG-42 থেকে সেকেন্ডে শত শত বুলেট ধেয়ে এলো। প্রথম লাইনে দাঁড়িয়ে থাকা সৈনিকের কিছু বোঝা ওঠার আগে ঝাঁচড়া হয়ে গেল। বোটের ভিতরেই রক্তের ফোঁড়া ছুটল। ক্যাপ্টেন মিলার কাল বিলম্ব না করে সাগরের বরফ শীতল পানিতে ঝাঁপ পড়ে পড়লেন, কিন্তু পানির নিচেও নিস্তার নেই। বুলেটগুলো পানির স্তর ভেদ করে সৈনিকদের শরীর এফোরফোর করে দিচ্ছে। সাগরের পানি মুহূর্তের মধ্যে মানুষের তাজা রক্তে লাল হয়ে গেল। এখানে ক্যাপ্টেন মিলার কোনো মতে পানির উপর মাথা তুললেন। চারিদিকে শুধু নরক। এখানে পরিচালক স্টিভেন স্পিলবার্গ যা দেখালেন তার চলচ্চিত্রের ইতিহাস চিরকালের জন্য বদলে দিল। কোনো হিরোইক মিউজিক নেই, কোনো নায়ক স্টাইল নেই, কোনো স্লো মোশন নেই, আছে শুধু নগ্ন বাস্তব। এক হাতে হারিয়ে যাওয়া এক সৈনিক অবাক হয়ে নিজের কাটা হাতটা তুলে দেখছে। আরেক সৈনিকের পেট ফেটে নাড়াভুড়ি বেরিয়ে গেছে। সে মাটিতে শুয়ে যন্ত্রণার চিৎকার করে মা মা বলে ডাকছে। ক্যাপ্টেন মিলার এই লাশি স্তূপের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। তার কান ঠসা হয়ে গেছে। বিস্ফোরণের চোটে তিনি সাময়িক বধির। তিনি তার বেঁচে থাকা সেনাদের একত্র করলেন।
ঠিক এই নরকুণ্ডের মাঝেই ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। একজন আমেরিকান সৈনিক চারিদিকে তীব্র গোলাগুলির মাঝেও অত্যন্ত শান্ত মাথায় পকেট থেকে একটা ছোট্ট গোটা বাটি বের করে রক্তে ভেজা বালি ও মাটি কুড়িয়ে কুড়িয়ে সেই বাটিতে ভরছে। দর্শক ভাবতেই পারে চারিদিকে মানুষ মরছে, আর এই মাটি নিয়ে কি করছে। আসলে এটি ছিল ওই সৈনিকের ইমোশনাল অভ্যাস। সে যে যে দেশে বা যে যে স্থানে যুদ্ধক্ষেত্র করতে যায়, সেখানকার মাটির স্মৃতি হিসেবে মাটিতে ভরে নিজে ব্যাগে সংগ্রহ করে রাখতো। যদি সে বেঁচে ফিরে, তবে তার পরিবারকে দেখাবে সে যে কোন কোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এই ছোট্ট দৃশ্যটি দেখায় যুদ্ধের মাঝেও মানুষের বেঁচে থাকার এবং স্মৃতি ধরে রাখার আকুতি কতটা তীব্র। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর ক্যাপ্টেন মিলার নিজের বুদ্ধি খাটিয়ে বিস্ফোরক ব্যবহার করে জার্মান বাংকারের মেইন ডিফেন্স লাইনটি উড়িয়ে দিলেন। অবশেষে ওমাহা বিচ আমেরিকান নিয়ন্ত্রণে এলো, কিন্তু এর জন্য হাজার হাজার তাজা প্রাণ সাগরের বুকেই বিলীন হয়ে গেল। ওয়াশিংটন ডিসি আমেরিকান আর্মির মেইন হেডকোয়ার্টার, যেখানে শত শত নারী টাইপরাইটে শহীদ হওয়া সৈনিকদের পরিবারের কাছে সরকারি শোকবার্তা টাইপ করছেন। এই বিশাল দপ্তরে হঠাৎ একজন অফিসারের চোখ আটকে যায় তিনটা আলাদা চিঠির উপর। তিনি খেয়াল করেন তিনটি ভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে আসা শোকবার্তার চিঠি একই মায়ের ঠিকানা যাচ্ছে, যার নাম মিসেস রায়ান, যার 4 ছেলের মধ্যে 3 ছেলে আলাদা আলাদা জায়গায় একই সপ্তাহের ব্যবধানে শহীদ হয়েছেন। তার মাত্র এক ছেলে বেঁচে আছে, যার নাম প্রাইভেট জেমস রায়ান। আমেরিকার আর্মি চিফ জেনারেল জর্জ মার্শাল এই খবর শুনে স্তব্ধ হয়ে যান। তিনি তখন আব্রাহাম লিঙ্কনের একটি ঐতিহাসিক চিঠি পড়ে শোনান এবং সিদ্ধান্ত নেন, আমরা এই মাকে সম্পূর্ণ নিঃসন্তান হতে দিতে পারি না। যে কোনো মূল্যে এই শেষ ছেলেকে উদ্ধার করে মায়ের কোলে ফেলে দিতে হবে। এখানে ইন্টেলিজেন্স রিপোর্ট চেক করে প্রধান জেনারেল চিঠু মিলিটারি প্যারাট্রুপারদের সর্বশেষ ল্যান্ডিং রেকর্ড দেখে নিশ্চিতরূপে বুঝতে পারেন যে জেমস রায়ান এখনো পর্যন্ত শত্রুদের সীমানার ভিতরে জীবিত আছে, কারণ তার ইউনিট নরম্যান্ডির ভিতরে ল্যান্ড করার পর এখনো পর্যন্ত তার কোনো ডেড বডি বা মৃত্যুর অফিসিয়াল নিশ্চিত মেসেজ আসেনি। সে ড্রপ জুড়ে হারিয়ে গেছে, কিন্তু সে বেঁচে আছে। জেনারেল মার্শাল অর্ডার দেন স্পেশাল রেঞ্জারদের পাঠিয়ে তাকে খুঁজে বের করতে হবে। ওমাহা বিচের ক্যাপ্টেন মিলারকে স্পেশাল অর্ডার দেওয়া হয়। মিলার তার এই মিশনের জন্য পুরো রেজিমেন্ট থেকে বেছে বেছে সবচেয়ে তুখর ও আলাদা আলাদা কাজে পারদর্শী 8 জন সৈনিককে নিয়ে একটি স্কোয়াড গঠন করেন। ক্যাপ্টেন মিলার খুব বুদ্ধিমান ছিলেন, তাই তিনি এমন এক টিম বানালেন যা সব পরিস্থিতিতে পারফেক্ট। তিনি টিমে নিলেন জ্যাকসনকে, যে একজন আলটিমেটলি স্নাইপার এক্সপার্ট, যার নিশানা কখনো মিস হয় না এবং যে বাইবেলে আয়াত পড়তে পড়তে দূর থেকে শত্রুদের মাথার খুলি উড়িয়ে দিতে পারে। নিলেন মেলিশকে, যে ক্লস কমান্ড বা সামনাসামনি মারামারিতে ও হেভি মেশিন গান চালাতে অত্যন্ত পারদর্শী, যার মনে নাৎসিদের প্রতি তীব্র ক্ষোভ। নিলেন ডাক্তার ওয়েফকে, যে লাইভ যুদ্ধক্ষেত্রের গুলির মাঝেও লিখিত অপারেশন করতে পারে এবং আহত সৈনিকদের জীবন বাঁচাতে পারে। নিলেন রাইবেনকে, যে একজন দুর্দান্ত রানার ও হেভি রাইফেল চালক, যে কঠিন পরিস্থিতিও দমে যায় না। আর সাথে নিলেন সার্জেন্ট হরভার্ডকে, যে একজন যুদ্ধদেহী লিডার ও ক্যাপ্টেন মিলারের মেইন ডেন হাত। সবশেষ নিলেন কল্পনার উপাহামকে, যে এখনো যুদ্ধে দেখেনি, কিন্তু সে ফ্রেঞ্চ বা জার্মান ভাষায় অনর্গল কথা বলতে পারে এবং ট্রান্সলেশনের ওস্তাদ। মিলার তার বিশেষ টিমকে নিয়ে ফ্রান্সের শত্রুসীমার ভিতরে রওনা দিলেন, কিন্তু দলের সবার মনে একটাই প্রশ্ন, জাস্ট একজন সাধারণ সৈনিকের জন্য আমাদের মতো 8 জন টপ ক্লাস কমান্ডার জীবন কেন বাজি ধরা হচ্ছে? এটা কেমন বিচার? প্রচণ্ড ঝমঝম বৃষ্টি হচ্ছে। মিলারের দল ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফ্রান্সের একটা ভাঙ্গা গ্রামে এসে পৌঁছায়। চারিদিকে ফরাসি নাগরিকতে হাহাকার, প্রতিটি পদক্ষেপ বিপদ। প্রতিটা ভাঙ্গা জানালার পাশে উৎপেতে থাকতে পারে জার্মান স্নাইপার। গ্রামের ভিতরে একটি ফরাসি পরিবার তাদের ছোট্ট বাচ্চাটিকে বাঁচানোর জন্য আমেরিকান সেনাদের কাছে আকুতি জানাচ্ছিল। মিলারের দলের অত্যন্ত সাহসী সৈনিক কাপারজো, যার ডাকনাম ভিন ডিজেল, ইমোশনাল হয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে নিরাপদ জায়গায় সরাতে যায়। ক্যাপ্টেন মিলার চিৎকার করে তাকে বারণ করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দূর চার্চের টাওয়ার থেকে একটা জার্মান স্নাইপারের গুলি সরাসরি এসে কার্পোচির বুকে বিঁধল। জ্যাকসন সাথে সাথে বাইবেলে আয়াত পড়তে পড়তে নিজের পজিশন নেই এবং নিখুঁত নিশানা করে চার্চের টাওয়ারে থাকা জার্মান স্নাইপারের স্কোপের কাজ ভেদ করে তার চোখের ভিতর দিয়ে গুলি করে তাকে খতম করে। কিন্তু ততক্ষণে কার্পোর্য মারা যায়। দলের প্রথম ভাইয়ের মৃত্যু সবাইকে স্তব্ধ করে দেয়। কার্পোর্যের লাশটা ওখানে রেখে সবাই তাদের মিশনে রওনা দিলেন, কারণ তাদের হাতে সময় একদম ছিল না। তত দ্রুত সম্ভব ক্যাপ্টেন জেমস ফ্রান্সিস রায়ানকে দ্রুত খুঁজে বের করতে হবে। গ্রাম পার হয়ে তার একটি পরিত্যক্ত ভবনের ভিতরে পজিশন নেই। চারিদিকে থমথমে নীরবতা। দলের একজন সৈনিক ক্লান্ত হয়ে ঘরের দেওয়ালে পাশে থাকে একটি পুরনো কাঠের আলমারি বা বড় আসবাবপত্র সরাতে যায়। বসার জন্য কাঠের কুচি সরাতে গিয়ে হুট করে ঘরের জনাদীর্ণ দেওয়ালটিতে ধাক্কা লেগে
আর ঠিক তখনই ঘটে গেল সিনেমার সবচেয়ে বড় শপিং ঘটনা। কাঠের ধাক্কায় ভবনের ইটের জনাদীর্ণ দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। আর দেওয়াল ভাঙার সাথে সাথে দেখা যায় ওপাশের ঘরে অলরেডি একদল জার্মান নাচির শত্রু সেনা বন্দুক তাক করে বসেছিল। মানে একদম মৌচাকে ঢিল মারার মতো অবস্থা। কেউ কল্পনাই করেনি একটা দেয়ালের এপারে আমেরিকান আর ওপারে জার্মানরা একই সাথে অবস্থান করছিল। দেয়াল ভাঙার সাথে সাথে দুই পক্ষ একদম সামনাসামনি মুখোমুখি হয়ে যায়। দুই দলের সৈনিকরা ভয় আর শোকে একে অপরের দিকে তাকিয়ে গান ডাউন বা চিৎকার করতে থাকে, উপহাম ভয়ে কাঁপতে থাকে। সেকেন্ডের জন্য কেউ গুলি চালায়নি, কারণ সবাই স্তম্ভিত হয়ে গেছিল। এরপরই শুরু হয় এক অন্ধ ও গদাখচিরির গোলাগুলি। কোনোমতে মিলারের দল কেনের ছুড়ে সেই ঘরের সমস্ত জার্মান শত্রুদের খতম করে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। তারা একটি খোলা মাঠের কাছে আসে, যেখানে একটি পাহাড়ের উপর জার্মানির একটি সক্রিয় এবং অত্যন্ত বিপজ্জনক মেশিনগান বাঙ্কার স্টেশন রয়েছে। বাঙ্কারের পজিশন এমন জায়গায় যে সামনে গেলে মেশিন গানের গুলি দিয়ে ঝাঁঝরা হতে হবে। শত্রুরা ঠিক কোথায় লুকিয়ে আছে তা সরাসরি দেখা যাচ্ছে না। ঠিক এই মারাত্মক পরিস্থিতিতে ক্যাপ্টেন মিলার তার প্রখর বুদ্ধিমত্তায় পরিচয় দিলেন। তিনি এক সৈনিকের মুখ থেকে একটি ছুঁইংগাম বের করলেন এবং সেটা রাইফেলের মাথায় লাগালেন এবং সেটার উপর একটি ছোট্ট আয়নার পিস আটকে দিলেন। এরপর তিনি বাঙ্কারের কোণা দিয়ে সেই আয়নাযুক্ত রাইফেলটি আস্তে আস্তে বাইরে বার করলেন। আয়নার রিফ্লেকশন বা প্রতিচ্ছবি দেখে ক্যাপ্টেন মিলার শত্রুদের নিখুঁত পজিশন, তারা কয়জন আছে এবং তাদের মেশিন গানের ডিরেকশন কোন দিকে তা একদম স্পষ্টভাবে দেখে নিলেন। নিজের জীবন ঝুঁকিতে না ফেলে শত্রুর অবস্থান জানার এই আইডিয়াটা এক কথায় জিনিয়াস। এই আয়নার বুদ্ধি ব্যবহার করে ক্যাপ্টেন মিলার তার সৈনিকদের নির্দেশ দিলেন বাঙ্কারের ঠিক বিপরীত দিক দিয়ে পজিশন নিতে। শত্রুরা ভাবছিল আমেরিকানরা সামনে থেকে আসবে, কিন্তু মিলারের দল আয়নার ট্রিক ব্যবহার করে শত্রুদের নজর এড়িয়ে একদম পেছন এবং পাশ থেকে বাঙ্কারে চুটিকা হামলা চালায় এবং সফলভাবে জার্মানির সেই শক্তিশালী বাঙ্কারটি দখল করে নেয়। কিন্তু এই বাঙ্কার হামলার মাঝেই হঠাৎ একটি গুলি এসে লাগে দলের ডাক্তার ওয়েবের পেটে। ওয়েব অতিরিক্ত রক্তক্ষরণে মিলারের কোলে মা মা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই মৃত্যুতে দল একদম ভেঙে পড়ে। ক্যাপ্টেন মিলারের উপর রাইবেন চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বাঙ্কার থেকে একজন জার্মান সৈনিককে জীবিত বন্দি করে। মিলার শেষ পর্যন্ত মানবিকতার খাতিরে ওই জার্মান সৈনিকটির চোখ বেঁধে ছেড়ে দেন এবং বলেন সে যেন পিছনের ক্যাম্পে গিয়ে স্যালেন্ডার করে। রাইবেন এই সিদ্ধান্তে রেগে গিয়ে বন্দুক ফেলে দল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিলে ক্যাপ্টেন মিলার শান্ত গলায় নিজের আসল পরিচয় দেন যে তিনি যুদ্ধের আগে একজন স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। মিলারের এই সহজ এবং মানবিক স্বীকারোক্তিতে রাইবেন শান্ত হয় এবং তারা আবার পথ চলা শুরু করে। এত কিছুর পর তারা আবার রওনা হয় জেমস রায়ানের খোঁজে। তারা অবশেষে রামেল নামে এক ধ্বংসপ্রাপ্ত শহরের উপকণ্ঠে তারা পৌঁছায়। এই শহরে পৌঁছানোর পর মিলারের দল আসল প্রাইভেট জেমস ফ্রান্সিস রায়ানের দেখা পায়। মিলার তাকে আড়ালে নিয়ে গিয়ে তার 3 ভাইয়ের মৃত্যুর খবর দেন। নিজের 3 ভাইয়ের একসাথে মৃত্যুর খবর শুনে তরুণ রায়ান একদম শোকে চলে যায়। সে এই চরম মানসিক কষ্ট সহ্য করতে না পেরে প্রথমে পাগলের মতন অদ্ভুতভাবে হাসতে শুরু করে। হ্যাঁ, দর্শক ভাবতেই পারে সে হাসছে কেন, তবে এটা কোনো আনন্দের হাসি ছিল না। এটা ছিল তীব্র ট্রমা আর বুক ফাটা কষ্টের এক হিস্টোরিক্যাল রিয়াকশন। হাসতে হাসতেই হুট করে রায়ানের মুখটা একদম কালো হয়ে যায় এবং সে মাটিতে বসে বাচ্চাদের মতন হাম্মা করে কাঁদতে শুরু করে। সে বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার 3 ভাই আর এই পৃথিবীতে নেই। রায়ান কান্নাকাটি শেষ করে মিলারকে জিজ্ঞেস করে, আপনারা এত বড় ফ্রান্সের যুদ্ধক্ষেত্রের মাঝখান থেকে আমাকে কিভাবে চিনলেন বা খুঁজে বের করলেন? এই কথা শুনে ক্যাপ্টেন মিলার নিজের ভিতরের সমস্ত জমে থাকা রাগ, ক্লান্তি আর ক্ষোভ উপরে দিয়ে চিৎকার করে ডেকে বললেন, তোমাকে চিনব না মানে? তোমায় একটা জাস্ট সাধারণ জীবনের জন্য, তোমাকে তোমার মায়ের কাছে জীবিত পৌঁছে দেওয়ার জন্য আমেরিকার আর্মি চিফসের অর্ডারে আমরা 8 জন সৈনিক নিজেদের জীবন বাজি রেখে নরকের রাস্তা পার হয়ে অলরেডি আমাদের 2 জন ভাইকে চিরকালের জন্য হারিয়ে এখানে এসেছি। তোমাকে চেনার জন্য আমাদের কলিজার রক্ত জল করতে হয়েছে। আর আমি জানি না তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় আমাদের দলে আর কেউ আদেও জীবিত দেশে বা স্ত্রীর কাছে ফিরতে পারবে কিনা। ক্যাপ্টেনের এই রাগ ও কথা শুনে রায়ান স্তব্ধ হয়ে যায়, কিন্তু রায়ান ব্রিজের দিকে ইশারা করে বলে, এখানে আমার সাথে থাকা অন্য সৈনিকরাও আমার ভাইয়ের মতো। আমি তাদের এই বিপদের মুখে ফেলে একা কাপুরুষের মতো বাড়ি ফিরে গিয়ে মায়ের মুখ দেখতে পারবো না। মিলারের দল রায়ানের এই দেশপ্রেম দেখে সিদ্ধান্ত নেই তারা এখানে শেষের রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। রামেল শহরের ফাঁদ পাতা হয়েছে। চলে এসেছে জার্মানির 50 জনের ভারী পদাতিক দল, 2টি দানবের 50 টনের টাইগার ট্যাঙ্ক আর আর্মার গাড়ি।
শুরু হলো ইতিহাসের ন্যূনতম এবং মহামর্ষক ক্লাইম। প্রতি সেকেন্ডে প্রতিটা সৈনিক মৃত্যুর মুখোমুখি। যুদ্ধের প্রতিটা সেকেন্ডে যেন একটি রুদ্ধশ্বাস নাটক। স্নাইপার জ্যাকসন চার্চের উঁচু টাওয়ারে বসে একের পর এক জার্মানদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছিল, কিন্তু একটা দানবের টাওয়ার ট্যাঙ্ক চার্চের টাওয়ারটিকে লক্ষ্য করে কামান তাক করলো। জ্যাকসন সেটা দেখতে পেয়ে শেষ শটটা ফায়ার করলেন এবং পরের সেকেন্ডেই ট্যাঙ্কের কামানের গোলায় পুরো টাওয়ার সহ জ্যাকসন বাতাসে উড়ে গেলেন। অন্যদিকে ইহুদি সৈনিক মেলিশ একটি ঘরের ভিতরে একজন জার্মান সৈনিকের সাথে হাতাহাতি লড়াইয়ে লিপ্ত হন। তারা দুজনেই কুস্তি লড়তে লড়তে মেলিশের নিজের ছুরিটাই তার বুকের ভিতর চলে আসে। ঘরের ঠিক বাইরে সিঁড়িতে বসে আছে আমাদের অনুবাদক পাহাম। সে ভয়ে কাঁপছে, তার হাত পা অবশ হয়ে গেছে। চোখের সামনে এই জার্মান সৈনিকটি মেলিশের বুকের উপর চেপে বসে অত্যন্ত শান্ত এবং স্ক্রুভাবে ছুরিটি ধীরে ধীরে মেলিশের হাটের ভিতরে ঢুকিয়ে দেয়। মেলিশ যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যায়, আর উপহাম বাইরে বসে শুধু কাঁদছে। যুদ্ধের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হরভাত মারা গেছেন, মিলার নিজেও আহত। তিনি কোনো মতে ব্রিজের বোমা ফোটানোর রিমোট চাপার জন্য হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। ঠিক তখনই একটি বুলেট এসে ক্যাপ্টেন মিলারের বুকে লাগলো। গুলিটা করলো সেই বাংকারের বন্দি করে রাখা পরে ছেড়ে দেওয়া সে জার্মান সৈনিকটি। মিলার ব্রিজের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। তার হাত মারাত্মক কাঁপছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু এই অবস্থাতে তিনি হাল ছাড়লেন না। তিনি তার পকেট থেকে ছোট্ট ক্লড পিস্তলটি বের করলেন এবং দেহে আসা দানব লোহাদানব টাইগার ট্যাঙ্কের দিকে তাক করে একদম পাগলের মতো একটার পর একটা গুলি করতে লাগলেন। পিস্তল বনাম 50 টনের লোহার ট্যাঙ্ক। মিলার যেন নিজের সমস্ত ক্ষোভা মৃত্যুর শেষ লড়াই ওই পিস্তলের গুলিতে ঢেলে দিচ্ছিলেন। মিলার যখন পিস্তলের শেষ ট্রিগারটি চাপলেন, ঠিক তখনই ট্যাঙ্কটি দাউ দাউ করে জ্বলে উঠলো। অলৌকিকভাবে আকাশের উপর দিয়ে ঠিক ওই আধা সেকেন্ডে উড়ে এলো আমেরিকার একটি P-51 ফাইটার জেট বিমান। তারা উপর থেকে নিখুঁত বোমিং করে ট্যাঙ্কটি উড়িয়ে দেয়। আমেরিকার বিমান সেনা ও মেন গ্রাউন্ড আর্মি ব্যাকআপ নিয়ে চলে আসে এবং জার্মানরা পালাতে শুরু করে। উপহাম তখন তার সমস্ত ভয় ঝেড়ে ফেলে উঠে দাঁড়ায় এবং সেই বিশ্বাসঘাতক জার্মান সৈনিকটিকে বুকে গুলি করে খতম করে। বিমান সেনারা এসে পুরি স্কোয়াড এবং রায়ানকে মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে নেয়। রায়ান দৌড়ে এসে ব্রিজের উপরে থাকা ক্যাপ্টেন মিলারের পাশে হেঁটে করে বসে। মিলার তখন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তিনি সেইবারের মতো রায়ানের শার্টের কলারটা নিজের রক্তাক্ত হাত দিয়ে খুব কেড়ে চেপে ধরলেন। তারপর তার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে জীবনের শেষ বিখ্যাত দুটি শব্দ উচ্চারণ করলেন, ইয়ার্ন দিস, ইয়ার্ন ইট। অর্থাৎ, আমরা তোমার জন্য যে জীবনগুলো বিসর্জন দিলাম সেটার যোগ্য হয়ে বেঁচে থেকো। মিলার চোখ বুঝলেন, তার কাঁপতে থাকা হাতটা চিরদিনের জন্য শান্ত হয়ে গেল। এরপর সিনেমা ফিরে আসে বর্তমান যুগে, ফ্রান্সের সেই নরমান্ডির সমাধিক্ষেত্রে, যেখানে সেই বৃদ্ধ জেমস রায়ান দাঁড়িয়ে কাঁদছিলেন। রায়ান তার চোখের জল মুছতে মুছতে পাশে থাকা তার স্ত্রীর দিকে তাকান এবং অত্যন্ত ইমোশনাল ও আকুল কণ্ঠে জিজ্ঞেস করেন, আমাকে বলো, আমি কি একটা ভালো জীবন কাটাতে পেরেছি? আমি কি তাদের এই মহান আত্মত্যাগের যোগ্য হতে পেরেছি? তার স্ত্রী তাকে জড়িয়ে ধরিয়ে শান্ত গলায় বলে, হ্যাঁ, তুমি পেরেছ, তুমি একজন অত্যন্ত ভালো মানুষ। বৃদ্ধ রায়ান তখন তৃপ্তির চোখে ক্যাপ্টেন মিলারের কবরের দিকে তাকিয়ে একটি রাজকীয় স্যালুট দেন। আর ব্যাকগ্রাউন্ডে আমেরিকার বিশাল জাতীয় পতাকাটি বাতাসের দোলায় পত করে উঠতে থাকে। বন্ধুরা, এই সিনেমা শুধু একটা সাধারণ যুদ্ধের বা মারামারি গল্প না, এটা আমাদের মনকে প্রশ্ন করে একটা মানুষের জীবনের আসল মূল্য কতটুকু, কতজনকে বিসর্জন দিলে একজনকে বাঁচানোর ন্যায় সমন্বয় হয়, আর সেই বেঁচে থাকা মানুষটা সমাজের প্রতি দায়িত্বটা কি। পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই সিনেমায় যুদ্ধকে হিরোদের মতো মহিমান্বিত করেননি, বরং দেখিয়েছেন যুদ্ধ মানে শুধু মৃত্যু, ব্যথা, হাহাকার আর কিছু অমহিমাংসিত প্রশ্ন। ক্যাপ্টেন মিলারের এই চিরান্ত আত্মত্যাগ আপনাদের কাছে কেমন লেগেছে
রায়ানকে বাঁচানোর জন্য মিলারের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন এবং এই ধরনের ওয়ার, থ্রিলার ও ব্লকবাস্টার মুভির নিখুঁত বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমাদের রিফাত এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে ছিলাম রিফাত আহমেদ। দেখা হচ্ছে আগামী কোনো ধামাকা পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।